আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আহরণ। গত শুক্রবার কাছাড় জেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। ন্যাশনাল হেলথ মিশন, জেলা স্বাস্থ্য সোসাইটির ব্যবস্থাপনায় এবং রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের সহযোগিতায় এদিন শিলচরের আরবান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠানের সূচনা করেন কাছাড়ের জেলা কমিশনার মৃদুল যাদব। সঙ্গে ছিলেন কাছাড়ের স্বাস্থ্য বিভাগের যুগ্ম অধিকর্তা ডাক্তার শিবানন্দ রায়, আরবান পিএইচসির ইনচার্জ ডাক্তার বুদ্ধদেব নাথ প্রমুখ। এদিনের অনুষ্ঠানের শুরুতে রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের পক্ষ থেকে জেলার কুম্ভা চা বাগানকে সুস্বাস্থ্য পরিষেবা প্রদানের অঙ্গীকার সহ দত্তক নেওয়ার বিষয়ে জেলা স্বাস্থ্য সোসাইটির সঙ্গে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর আগে প্রাক্তন সাধারণ সম্পাদক ডাক্তার জুলি শর্মা এদিনের অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা বিশদভাবে তুলে ধরেন। পাশাপাশি বিশ্ব জনসংখ্যা দিবসকে কেন্দ্র করে জেলা পর্যায়ে কর্মসূচির বিস্তারিত তথ্য তুলে ধরেন ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার রাহুল ঘোষ। অনুষ্ঠানের মুখ্য অতিথি কাছাড় জেলা কমিশনার মৃদুল যাদব বিশ্ব জনসংখ্যা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, বিশ্ব জনসংখ্যা দিবস 2025-এর থিম হচ্ছে একটি ন্যায্য এবং আশাপূর্ণ বিশ্বে তাদের পছন্দের পরিবার তৈরি করতে তরুণদের ক্ষমতায়ন করা। এক্ষেত্রে সচেতনতা গড়ে তুলতে জেলা স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানান তিনি। इसी के संगति रखते हुए इंडिया ने भी बहुत सारे पॉपुलेशन कंट्रोल मेजर्स, पॉपुलेशन मैनेजमेंट मेजर्स लिए हैं। आपको लोग हेल्थ डिपार्टमेंट इज अ नोडल डिपार्टमेंट जो इन एक्टिविटीज को इम्प्लीमेंट करता है, और मुझे आज बहुत खुशी है कि रोटरी क्लब और ने हमारे साथ जुड़ा है, एमओयू किया है, जो ये जो वेरियस एक्टिविटीज है हेल्थ डिपार्टमेंट की पॉपुलेशन कंट्रोल की, लेप्रोस्कोपिक एंड वेसेक्टोमीज, साथ ही साथ वेरियस अदर मालाडी, निरोध, condoms and property and all those initiatives are there. So ये अभी भी कुछ पॉकेट्स हैं पॉपुलेशन के जहाँ पे फर्टिलिटी रेट बहुत ज़्यादा है, 3 या उससे ज़्यादा है, तो रिप्लेसमेंट फर्टिलिटी रेट होता है वो 2.1 होता है कि एक घर में 2.1 बच्चे पैदा होना चाहिए प्रॉपर से। कहीं 3 है, 4 है, उससे भी ज़्यादा है। तो अभी भी हम सारे हेल्थ कर्मी से रिक्वेस्ट करेंगे कि आप लोग ऐसे पॉकेट्स में जाएं, माइनॉरिटी पॉकेट्स हैं, टी गार्डन के पॉकेट्स हैं, या कुछ ट्राइबल पॉकेट्स हैं जहाँ पे ये बहुत ज़्यादा पॉपुलेशन पाया जाता है, तो आप लोग उन पॉकेट्स में जाएं और पॉपुलेशन कंट्रोल मेजर्स, फैमिली प्लानिंग एक्टिविटीज इसको आगे बढ़ावा दें। और इस एक्टिविटीज में जो भी आपको सहयोग जिला प्रशासन से चाहिए, हेल्थ डिपार्टमेंट से चाहिए, और भी बहुत से स्वयंसेवी संस्थाएं इस पर काम करते हैं, वो आगे आए। हमसे जो भी उनको हेल्प चाहिए हम प्रोवाइड करेंगे, और आशा करेंगे कि हमारे जो कछार जिले का जो एक फर्टिलिटी रेट है वो एक नॉर्मल फर्टिलिटी रेट में आ जाए, और जो पॉपुलेशन एक्सप्लोजन एक फिनोमिना होता है जिसके कारण साइकिल है कि पॉवर्टी और वेरियस डिजीजेज एंड टीनेज प्रेगनेंसी इस सबको कंट्रोल करा जा सके, उसमें हमारा सहायता हो। और मैं सभी को धन्यवाद देता हूँ आज प्रोग्राम आयोजित करने के लिए, और आशा करते हैं कि आने वाले समय में हमारा जो ऑब्जेक्टिव्स है यूनाइटेड फॉर गुड फॉर वर्ल्ड पॉपुलेशन के ये अचीव। 11 জুলাই বিশ্ব জনসংখ্যা পক্ষ শুরু হয়। এতে পক্ষটি কিভাবে উদযাপিত হবে তার রূপরেখা তৈরি করা। বিশ্ব জনসংখ্যা পক্ষ কেন, কি তার উদ্দেশ্য, এ নিয়ে কাছাড় জেলার যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার শিবানন্দ রায় জানান। বিশ্ব জনসংখ্যা পক্ষকাল সেটা 11 জুলাই থেকে হয়ে থাকে। এই বিশ্ব জনসংখ্যা পক্ষকালের মুখ্য উদ্দেশ্য হলো পৃথিবীতে জনসংখ্যার যে হাই এক্সপ্রেশন সেটা কন্ট্রোলে আনার জন্যই এই পরিকল্পনা। তো সর্বপ্রথম এই পরিকল্পনা, এই বিশ্ব জনসংখ্যা পক্ষকাল হিসাবে বিশ্ব জনসংখ্যা দিবস একটা সর্বপ্রথম পালন করা হয়েছিল 1989-এ। সেটা ইউনাইটেড নেশনসের কাউন্সিল অফ ডেভেলপমেন্ট প্রোগ্রামের পক্ষ থেকে। তো এটা শুরু হওয়ার প্রধান কারণ হলো যখন দেখা গেছে 2087-এ যখন বিশ্ব জনসংখ্যা বেড়ে 5 বিলিয়নেরও বেশি হয়ে গিয়েছিল, তখন সমস্ত বিশ্বের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যায় কীভাবে সেটা কন্ট্রোলে আনা যায়। যদি সেরকম কিছু না হয়, সেটা যদি কন্ট্রোলে না আসে, তখন সমস্ত পৃথিবীর মধ্যে একটা বিরাট সমস্যার সৃষ্টি হয়ে যাবে। বিভিন্ন ধরনের অসুখ বিসুখ
সে বা বিভিন্ন ধরনের হাহাকার, বিভিন্ন ধরনের আর্থিক দুরবস্থা, বিভিন্ন ধরনের প্রোগ্রাম সৃষ্টি হয়ে যাবে। তো সেটা থেকে বিরত থাকার জন্য মানুষের, জনসাধারণের একটা সচেতনতা বাড়ানোর জন্য এই জনসংখ্যার ব্যাপারে এই প্রোগ্রামটা সরকারের পক্ষ থেকে করা হয়েছে, এবং সেটা সমস্ত বিশ্বেই এই দিনে 11 জুলাই থেকে শুরু হয়ে যায়। তো এই প্রোগ্রামটা স্টার্ট করার আগে তার আগে যেমন 4 জুলাই থেকে 10 জুলাই পর্যন্ত আমাদের একটা প্রিপারেটরি ফেজ থাকে। সেই প্রিপারেটরি ফেজের মধ্যে আমরা বিশেষ করে এই কিছু প্রোগ্রাম, যেমন বিভিন্ন ধরনের জায়গায় মিটিং বা বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম, বা কোন কোন জায়গায় সেটা করা দরকার, যেখানে হাই ফার্টিলিটি আছে বা হাই হার্ড টু রিচ এরিয়া আছে, এইসব জায়গা আমরা সিলেকশন করে থাকি। তো এইবারের আমাদের বিশ্ব জনসংখ্যা পক্ষকালের থিমটা হলো healthy timing and spacing of pregnancies for well-being of mother and child। তো সেটাতে আমরা বিশেষ করে জোর দিচ্ছি কোন কোন জায়গায়, ফার্স্ট প্রেগন্যান্সি আফটার 20 ইয়ার্স অফ এজ, তারপর অ্যাটলিস্ট জেনারেলি তো 2 বছরই হয়, কিন্তু আমাদের থিমে এই উদ্দেশ্যটা হলো 2025-এর উদ্দেশ্যটা হলো অ্যাটলিস্ট 3 বছর যেন দুটো বাচ্চার জন্মের স্পেসিং বা ব্যবধান থাকে, বা কোনো ক্ষেত্রে যদি অ্যাবর্শন হয়ে যায় তখন সেটা যেন আফটার 6 মান্থস আবার প্রেগন্যান্সির জন্য প্রিপারেশন নেওয়া হয়। এইটাই কারণ এই প্রোগ্রামগুলো করার মুখ্য উদ্দেশ্য হলো জনসংখ্যাটা কন্ট্রোলে আনা, এবং আমাদের এই পরিসংখ্যান হিসাবে 2019-এ সেটার হাইয়েস্ট এক্সপ্লোশন হয়েছিল, এবং লাস্ট 2022-এর হিসাব অনুসারে সমস্ত পৃথিবীতে 8 বিলিয়নেরও বেশি জনসংখ্যা ক্রস করে ফেলেছে। তো এখানে মেইনলি আমরা কি করছি, সেটার এইমস অ্যান্ড অবজেক্টিভস হলো টু রেইজ অ্যাওয়ারনেস, মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে দেওয়া, টু ভেরিয়াস পপুলেশন ইস্যুস, বিভিন্ন পপুলেশন ইস্যু যেগুলোর মধ্যে আছে, যেমন ফ্যামিলি প্ল্যানিংয়ের ব্যাপার আছে, জেন্ডার ইকুয়ালিটির ব্যাপার আছে, পভার্টি আছে, ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথের ব্যাপার আছে, হিউম্যান রাইটস আছে, এইগুলা। তো প্রিপারেটরি ফেজে আমরা কি করি, যেটা 4 জুলাই থেকে আমরা শুরু করি 10 জুলাই পর্যন্ত, বিভিন্ন ধরনের আইসি অ্যাক্টিভিটিস, অর্থাৎ ইনফরমেশন, এডুকেশন এবং কমিউনিকেশনের অ্যাক্টিভিটিস করে থাকি। সেটা ডিস্ট্রিক্ট, ব্লক, ফেসিলিটি লেভেল অর্থাৎ হেলথ ইনস্টিটিউশন লেভেল, বিভিন্ন জায়গায় আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে হয়ে থাকে। এবং এইবারেরটা হচ্ছে মেনলি আমাদের কাছাড় ডিস্ট্রিক্টের অ্যাডমিনিস্ট্রেশন এবং ডিস্ট্রিক্ট হেলথ সোসাইটির পক্ষ থেকে। এখানে আমরা ইনভলভ করছি পিআরআই মেম্বার, অর্থাৎ ওই যে গ্রামে গঞ্জেও আমরা যাই, এবং গিয়ে সেখানে বিভিন্ন ধরনের এই লোকাল ভলান্টিয়ার্স আছে, এনজিও আছে, পিআরআই মেম্বার আছে, তারপর এসএইচজি গ্রুপ আছে, সোশ্যাল ওয়ার্কার আছে, ওনাদেরকে আমরা ইনভলভ করি, ওনাদের সঙ্গে মিটিং করি, ওনাদের আমরা নিয়ে ওনাদের সাহায্যের জন্য আমরা ওনাদের ইনভাইট করে থাকি। তারপর এডুকেশন ডিপার্টমেন্ট আছে, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে, সব ডিপার্টমেন্টকে নিয়ে আমাদের হেলথ ডিপার্টমেন্ট মিটিং করে, বা একটা প্রিপারেশন কী ধরনের করা উচিত তার জন্য সকলের সহযোগিতা আমরা চাই। তারপর আমাদের ফিল্ড ওয়ার্কার্সরা আছে, যেমন আশা আছে, এএনএম আছে, ওইদিকে আমাদের হেলথ স্টাফও আছে, ওদেরকে আমরা বিভিন্ন ফিল্ডে গিয়ে কাজ করতে দিই, বা বিভিন্ন ফিল্ডে পরিসংখ্যান অনুযায়ী আমরা দেখে নেই, বা টার্গেট জোন, ফোকাস এরিয়া যেটা আছে, যেখানে হাই ফার্টিলিটি রেট আছে বা হার্ড টু রিচ এরিয়া আছে, এইসব জায়গাগুলো আমরা সিলেকশন করি, এবং এইসব জায়গায় এই ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামগুলো আমরা একটু বেশি করে থাকি। আচ্ছা, এবার একটা ডায়রিয়া এবং জাপানিজ এনকেফালাইটিসের প্রতিরোধের জন্য এবার একটা বিশেষ কার্যসূচি নেওয়া হচ্ছে বোধহয় এই পক্ষকালের মধ্যে। এটা আমাদের এই যে যেটা হচ্ছে, সেটা আমরা স্টপ ডায়রিয়া, তার আগে বলা হতো সেটাকে ইন্টেন্সিফাইড ডায়রিয়া কন্ট্রোল প্রোগ্রাম। তো এটা অ্যাকচুয়ালি সর্বপ্রথম শুরু হয়েছিল 1985 থেকে 86, এই সময়েই শুরু হয়েছিল, এবং সেটা চলে আসে। এবং এই প্রোগ্রামের মুখ্য উদ্দেশ্য হলো কি, যে এটা গোলসটা হলো যে এখানে জিরো ডেথে পৌঁছা, অর্থাৎ ডেথ টু বি রিচ টু জিরো ফলোইং ডায়রিয়া, মানে মর্টালিটি রেট, অর্থাৎ ডায়রিয়াতে ডেথ রেট যেন জিরো থাকে, এটা আমাদের মুখ্য উদ্দেশ্য এই প্রোগ্রামের।
তো এটার মধ্যে নিয়ে আমরা একটা যে প্রোগ্রাম শুরু করেছি, সেই প্রোগ্রামের মধ্যে আমাদের আছে আমাদের বিভিন্ন হেলথ ইনস্টিটিউশনে, এটা বিশেষ করিয়া আমরা আমাদের হেলথ ফ্যাসিলিটি বলতে ব্লক পিএইচসি লেভেল, সাব সেন্টার লেভেল, বা ধরে নেন আমাদের আয়ুষ্মান আরোগ্য মন্দির লেভেল, এইসব লেভেলে আমরা এই প্রোগ্রামটা করে থাকি। এবং আমাদের যে ফিল্ড ওয়ার্কার্সরা যারা আছে, যেমন আশা আছে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আছে, ওরা ডোর টু ডোর ভিজিট করে কি করে ওরা মানে মানুষদের সেন্সিটাইজ করে এবং এডুকেশন দিয়ে থাকে যে কীভাবে ওআরএস, যেমন আমরা ওআরএস ডিস্ট্রিবিউশন করে থাকি, বা ফার্স্ট এইড ট্রিটমেন্টের মেডিসিন যেগুলো আছে, অ্যান্টিডায়রিয়াল মেডিসিন যেগুলো আছে, এগুলো আমরা ঘরে ঘরে দিয়ে থাকি। এবং আমাদের আশারা মানুষকে সচেতন করে থাকেন যে কীভাবে ডায়রিয়া থেকে মুক্তি পাওয়া যায়, যেমন পার্সোনাল হাইজিন আছে, স্যানিটেশন আছে, সেফ ড্রিঙ্কিং ওয়াটার আছে, বিশুদ্ধ পানীয় জল পান করা, বা কীভাবে এই ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারা যায়। শ্রীভূমি জেলা স্বাস্থ্য সমিতি ও জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে 11 জুলাই করিমগঞ্জ সিভিল হাসপাতালে কনফারেন্স হলে উদযাপিত হল বিশ্ব জনসংখ্যা দিবস 2025। এই উপলক্ষে পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সম্মান জানানো হয় তৃণমূল পর্যায়ে কাজ করা স্বাস্থ্যকর্মীদের। আজ এই নিয়ে রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের করিমগঞ্জ শাখার মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী এক সাক্ষাৎকারে আকাশবাণীকে জানান, প্রতি বছরের ন্যায় এবছরও শ্রীভূমি জেলায় 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এবছরের যে বিষয়বস্তু সেটা হলো লিঙ্গ সমতার শক্তিকে গ্রহণ করা, নারীদের ও কন্যা শিশুদের সম্ভাবনাকে উন্মোচন করে একটি টেকসই ভবিষ্যতের গঠন। বিশ্ব জনসংখ্যা দিবস শুধুমাত্র সংখ্যার আলোচনা নয়, বরং মানুষের অধিকার, স্বাস্থ্য ও ভবিষ্যৎ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির একটি উপলক্ষ। এবছরের থিম লিঙ্গ সমতার শক্তিকে গ্রহণ করা, নারীদের ও কন্যা শিশুদের সম্ভাবনাকে উন্মোচন করে একটি টেকসই ভবিষ্যৎ গঠন। এই থিম আমাদের মনে করিয়ে দেয় লিঙ্গ সমতা শুধু ন্যায় বিচারের প্রশ্ন নয়, এটি জনসংখ্যা স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক মঙ্গল অর্জনের প্রধান চাবিকাঠি। পরিবার পরিকল্পনা কেন জরুরি? পরিবার পরিকল্পনা হলো প্রজনন স্বাস্থ্যের ভিত্তি। যখন একজন নারী বা একটি দম্পতি নিজের ইচ্ছামতো সন্তানের সংখ্যা ও সময় নির্ধারণ করতে পারেন, তখন মা ও শিশুর স্বাস্থ্য ভালো থাকে, নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায়, পরিবার ও সমাজ হয় আরও সমৃদ্ধ ও স্থিতিশীল। অপরিকল্পিত গর্ভধারণ অনেক সময় ঝুঁকিপূর্ণ প্রসূতি বা মাতৃ মৃত্যুর কারণও হতে পারে। তাই আমাদের নিশ্চিত করতে হবে প্রত্যেকটি গর্ভধারণ যেন ইচ্ছাকৃত ও নিরাপদ হয়। আসাম সরকার বিভিন্ন ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে জনসংখ্যা বৃদ্ধিকে সীমিত করার জন্য। আইন প্রণয়ন করেছে যে পঞ্চায়েত নির্বাচনে বা চাকরির ক্ষেত্রে 2 সন্তানের বেশি থাকলে তাকে নিয়োগ করা হয় না বা পঞ্চায়েতে প্রতিনিধিত্ব করতে দেওয়া হয় না। এছাড়াও যেগুলো পরিকল্পনার পদ্ধতিগুলো আছে সেগুলো সরকার বিনামূল্যে প্রদান করছে, এবং শুধুমাত্র বিনামূল্যে প্রদান করছে তা নয়, যারা গ্রহণ করছে তাদেরকে বিভিন্ন ধরনের অনুদানও দেওয়া হচ্ছে, মাননীয় দেওয়া হচ্ছে। এবং বর্তমানে বিভিন্ন ধরনের পরিবার পরিকল্পনার পদ্ধতি, স্থায়ী অস্থায়ী, যা মডার্ন কন্ট্রাসেপটিভ অনেক কিছু এসে গেছে। যেমন অন্তরা বলে একটা ইনজেকশন আছে, বা ছায়া এন বড়ি আছে, দৈনিক বড়ি আছে, সাপ্তাহিক বড়ি আছে। তাছাড়া যেমন আইইউসিডি, যাকে কপারটি বলা হয়, 375, 380, এগুলো অনেক ধরনের পদ্ধতি আছে। আর পার্মানেন্টলি বন্ধ্যাকরণ যেমন পুরুষের ক্ষেত্রেও আছে, মহিলার ক্ষেত্রেও আছে, এবং পুরুষের বন্ধ্যাকরণ মহিলাদের ক্ষেত্রে থেকেও আরও অনেক সহজ। মহিলা বন্ধ্যাকরণও যথেষ্ট হচ্ছে, কিন্তু পুরুষের ক্ষেত্রে আমরা সেইভাবে সাড়া পাচ্ছি না। এবং সর্বোপরি দেখা যাচ্ছে যে পরিবার পরিকল্পনার ক্ষেত্রে পুরুষের ভূমিকাটা কিন্তু যতটুকু হওয়া দরকার ততটুকু নয়। আমাদের এতদ অঞ্চলে দেখা যায় অনেক সময় মেয়েদের বা ছেলেদের অনেক কম বয়সে বিয়ে হয়ে যায়। তো বিয়ে হয়ে যাওয়ার পর সে সম্পূর্ণ মানসিকভাবে প্রস্তুত
হওয়ার আগেই বা শারীরিকভাবে প্রস্তুত হওয়ার আগেই গর্ভবতী হয়ে যায় এবং সেক্ষেত্রে একটা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। আমাদের রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযানের আশাকর্মীরা ঘরে ঘরে গিয়ে বোঝাচ্ছে এবং সেই ক্ষেত্রে যাতে মহিলাদের গর্ভধারণকে একটু দেরি করা যায় সেজন্য বিভিন্ন ধরনের অস্থায়ী গর্ভনিরোধক যেমন কন্ডম, অরেল পিল সেগুলো দিচ্ছে। এছাড়াও প্রথম সন্তান হওয়ার পর যাতে কমপক্ষে 3 বছরের ব্যবধান থাকে সেদিকে লক্ষ্য রাখতে হয় এবং সেজন্য যেগুলো ইন্টারভেল কন্ট্রাসেপটিভ আছে বা 2 সন্তানের মাঝখানে যাতে গ্যাপ রাখা যায় বা যাতে 3 বছরের ব্যবধান রাখা যায় সেজন্য আইইউসিডি বা যেগুলো টেম্পোরারি কন্ট্রাসেপটিভ দেওয়া হয় এবং সেগুলো ইচ্ছা করলে যে কোনো সময়ে বন্ধ করা যায় এবং সম্পূর্ণ নিরাপদ। নতুন একটি অন্তরা ইনজেকশন এসছে, আগে ইন্টারমাক্সিলার ছিল, এখন মানে চামড়ার নিচে দিয়ে দেওয়া হয়। তো সেটা একদম সহজ এবং কোনো ব্যথা টেথা নেই, আরামসে গ্রহণ করতে পারে। সে ধরনের অনেক সুযোগ সুবিধা আছে এবং প্রত্যেকটি ক্ষেত্রেই আশার সঙ্গে যোগাযোগ করলে বা স্থানীয় এএনএমের সঙ্গে যোগাযোগ করলে বিনামূল্যে দেওয়া হয় এবং যারা গ্রহণ করে প্রত্যেককেই সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের অনুদান দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন ধরনের পার্মানেন্ট মেথড আছে যেগুলো স্থায়ীভাবে বন্ধাকরণ করা হয়, পুরুষের ক্ষেত্রেও আছে, নারীদের ক্ষেত্রেও আছে। পুরুষদের ক্ষেত্রে যেটাকে বলা হয় এনএসভি, সেটা খুবই সহজ এবং এনএসভি করার পরে 24 ঘন্টার ভিতরেই সেই ব্যক্তি সম্পূর্ণ সুস্থভাবে চলাফেরা করতে পারেন এবং সব কিছু করতে পারেন। ওনার পারিবারিক জীবনেও কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হন না। স্ত্রী বন্ধাকরণ সেটাতে কোনো ধরনের ঝুঁকি নেই, কিন্তু কয়েকদিন রেস্টে থাকতে হয়। তো সেই ধরনের অনেক সুযোগ সুবিধা সরকার দিচ্ছে। একটি ব্যাপার যেটা খুবই উল্লেখযোগ্য সেটি হলো যে বিয়ের সঠিক বয়স। ভারত সরকার তথা আসাম সরকার যাতে 18 বছরের আগে কারো বিয়ে না হয় সেজন্য অনেক কিছু পদক্ষেপ নিচ্ছে। আমরা বিভিন্ন সরকারি প্রকল্প ক্ষেত্রে বা সরকারি যেগুলো অফিস আছে সেগুলো আমরা পুলিশের মাধ্যমে বা আমরা সেগুলো সচেতনতা গড়ে তোলার চেষ্টা করছি যাতে কেউ সময়ের আগে বিয়ে না হয়। বিয়ের বয়স সঠিক না হলে ভবিষ্যতে যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়। এই বিশ্ব জনসংখ্যা দিবসে আসুন আমরা সবাই মিলে সংকল্প করি, প্রত্যেক নারী ও কন্যার ক্ষমতায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। আধুনিক গর্ভ নিরোধক পদ্ধতি আমরা প্রতি স্তরে সচেতন করব এবং ছড়িয়ে দিব। আসাম সরকারের উদ্যোগে সক্রিয়ভাবে আমরাও অংশগ্রহণ করি এবং প্রজনন স্বাস্থ্য নিয়ে যে সমস্ত কুসংস্কার আছে সেগুলো দূর করি। পরিবার পরিকল্পনাকে বাধ্যতামূলক নয় বরং অধিকার হিসাবে দেখি। আসাম বিজ্ঞান সমিতি হাইলাকান্দি শাখার উদ্যোগে 6 থেকে 8 জুলাই শ্রীকিষাণ সারদা কলেজ প্রেক্ষাগৃহে এক গ্রীষ্মকালীন শিক্ষামূলক শিবির অনুষ্ঠিত হয়। বিষয়বস্তু ছিল গণিত ও বিজ্ঞান। এই ব্যাপারে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিজ্ঞান সমিতি হাইলাকান্দি জেলা সম্পাদক লুৎফুর রহমান বড়ভূঁইয়া বলেন, আসাম বিজ্ঞান সমিতি হাইলাকান্দি শাখার উদ্যোগে 3 দিনব্যাপী গ্রীষ্মকালীন শিক্ষামূলক এক শিবির সম্প্রতি শ্রীকিষাণ সারদা মহাবিদ্যালয়ের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়। উক্ত শিবিরটি আসাম বিজ্ঞান সমিতি হাইলাকান্দি শাখার সৌজন্যে এবং আসাম বিজ্ঞান সমিতি গুয়াহাটির সৌজন্যে হাইলাকান্দি এসএস কলেজ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে হাইলাকান্দি শহরের 10টি বিদ্যালয়ের প্রায় 50 জন ছাত্রছাত্রীকে আমন্ত্রণ করে নিয়ে আসা হয়েছিল এবং তাদের মধ্যে অঙ্ক এবং বিজ্ঞানের বিভিন্ন মৌলিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। অঙ্ক এবং বিজ্ঞান বিষয়কেন্দ্রিক এই শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইলাকান্দি শ্রীকিষাণ সারদা মহাবিদ্যালয়ের রসায়ন বিজ্ঞান বিভাগের বরিষ্ঠ অধ্যাপিকা তথা আসাম বিজ্ঞান সমিতি হাইলাকান্দি শাখার সম্পাদিকা শ্রী সুকন্যা চৌধুরী মহাশয়া। তাছাড়া উপস্থিত ছিলেন বিজ্ঞান সমিতির উপসভাপতি ডক্টর দেবাশিস গুহ ঠাকুরতা, ডক্টর রূপম সেন এবং বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষিকা মন্ডলী, অভিভাবকবৃন্দ আর ছাত্রছাত্রীরা। এদিন আসাম বিজ্ঞান সমিতির হাইলাকান্দি শাখার সম্পাদক লুৎফুর রহমান বড়ভূঁইয়া উদ্বোধনী বক্তব্যে বিজ্ঞান শিবিরের উদ্দেশ্য এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন। সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকা বিজ্ঞান মন্দিরের আধিকারিক বাহাউল ইসলাম লস্কর এই সামার ক্যাম্প আর গ্রীষ্মকালীন শিবিরের তাৎপর্য নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন। উনার কথা এই ধরনের গ্রীষ্মকালীন শিবির ছাত্রছাত্রীদেরকে
পড়াশোনার বাইরের জগৎ সম্পর্কে চিনতে সুবিধা হবে বলে উনি মনে করেন। তাছাড়া এই ধরনের একটি উদ্যোগ আসাম বিজ্ঞান সমিতি হাতে নেওয়ায় আসাম বিজ্ঞান সমিতির হাইলাকান্দি শাখাকে উনি ধন্যবাদ জানিয়েছেন। শিবিরে বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রীদের মধ্যে অঙ্ক বিজ্ঞানের উপর ওয়ার্কশপ, মডেল প্রদর্শনী, গাণিতিক ধাঁধা, হাতে কলমে বিজ্ঞান পরীক্ষা ইত্যাদির ব্যবস্থা ছিল। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধানের কৌশল, যৌক্তিক চিন্তা এবং উদ্বোধনী ভাবনা ইত্যাদি শেখানো হয়। বিশেষজ্ঞ ব্যক্তিরা বিভিন্ন বিষয়ের উপর এই 3 দিবসে ওদেরকে প্রশিক্ষণ প্রদান করেন এবং গতকালকে অর্থাৎ 8 জুলাই এই গ্রীষ্মকালীন শিবিরের ছিল সমাপ্তি অনুষ্ঠান। অসম বিজ্ঞান সমিতি হাইলাকান্দি শাখার এই 3 দিবসীয় গ্রীষ্মকালীন শিবিরের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইলাকান্দি এসএস কলেজের অধ্যক্ষ ডক্টর রতন কুমার। এই অনুষ্ঠানে তিনি বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে এই ধরনের গ্রীষ্মকালীন শিবির ছাত্রছাত্রীদের মনে ব্যাপক প্রভাব ফেলবে বলে আশা ব্যক্ত করেছিলেন। অসম বিজ্ঞান সমিতি হাইলাকান্দি শাখার আয়োজিত এই শিবিরে যে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে ডক্টর রতন কুমার বিভিন্ন বিষয়ে কিভাবে বিজ্ঞানের কৌশল আয়ত্ত করতে হয় তা অবহিত করেন। তিনি ছাত্রছাত্রীদের উৎসাহিত করে অঙ্ক বিজ্ঞান চর্চায় অধিক মনোযোগী হতে আহ্বান জানান। এছাড়া এদিন এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইলাকান্দি এসএস কলেজের সহকারী অধ্যাপক ডক্টর গোলাপ নন্দী। তিনি এই ছাত্রছাত্রীদের এই গ্রীষ্মকালীন শিবিরে উপস্থিত হয়ে বিভিন্ন কলাকৌশল অধ্যয়নের জন্য বিভিন্ন স্কুল কর্তৃপক্ষকে তিনি অভিনন্দন জানিয়েছেন। কেননা এই গ্রীষ্মের বন্ধে ছাত্রছাত্রীরা ছুটি কাটাতে ব্যস্ত থাকা সত্ত্বেও এই শিবিরে প্রায় 50 জনের মতো ছাত্রছাত্রী উপস্থিত থেকে ওরা অঙ্ক, বিজ্ঞান এবং নানান বিষয় নিয়ে চর্চা করেছিল। এই সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর রূপম সেন, ডক্টর দেবাশিস গুহ ঠাকুরতা এবং অন্যান্যরা। সমস্ত শিবিরটি পরিচালনা করেন আসাম বিজ্ঞান সমিতি হাইলাকান্দি শাখার সম্পাদক লুৎফুর রহমান বরবইয়া। এই অনুষ্ঠান 3 দিনের শিবিরে অংশগ্রহণকারী স্কুলগুলির মধ্যে সেরা হিসেবে নির্বাচিত করা হয় পিএমসি পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল, সরস্বতী বিদ্যানিকেতন এবং ব্লু ফ্লাওয়ার্স ইংলিশ মিডিয়াম স্কুল। শিবিরে বিভিন্ন অ্যাক্টিভিটিজের মধ্যে ছিল লিপ জু, লিপ প্রিন্টিং, কুশ অঙ্গাণু অঙ্কন, গণিতের জাদু, গণিত দাদার মতো আকর্ষণীয় কার্যক্রম। এইগুলি থেকে বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদেরকে সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছিল। যেমন পিক আপ দ্য গ্লাস অ্যাক্টিভিটিতে সেরা 3 জন ছাত্র হলো ব্লু ফ্লাওয়ার্স ইংলিশ মিডিয়াম স্কুলের অনুরাজ গোয়ালা, আলামিন সিনিয়র সেকেন্ডারি স্কুলের আসিফুজ্জামান বরবইয়া এবং ইন্দ্রকুমারী গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের দিয়া দাস। তাছাড়া জাম্প টুয়ার্ডস ডিফারেন্ট ডিরেকশন এই ব্যবস্থাপনায় সেরা 3 জন ছাত্র হলো আসিফুজ্জামান বরবইয়া, মকসুর আহমেদ বরবইয়া আর ব্লু ফ্লাওয়ার্স স্কুলের মেঘদীপ চৌধুরী। মেমোরি টেস্টে 3টি সেরা স্কুল হলো সরস্বতী বিদ্যানিকেতন, পিএমসি পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল এবং ব্লু ফ্লাওয়ার্স ইংলিশ মিডিয়াম স্কুল। তাছাড়া লিপ প্রিন্টিং এ সেরা 3 জন ছাত্র হলো ব্লু ফ্লাওয়ার্স ইংলিশ মিডিয়াম স্কুলের সৌরভ ঘোষ, ব্লু ফ্লাওয়ার্স ইংলিশ মিডিয়াম স্কুলের গৌরব নন্দী, সরস্বতী বিদ্যানিকেতনের বর্ষা দেবরয়। এছাড়াও এই লিপ জু প্রতিযোগিতায় 3টি স্কুল হলো রয়্যাল হায়ার সেকেন্ডারি স্কুল, সরস্বতী বিদ্যানিকেতন এবং পিএমসি পাবলিক স্কুল। তাছাড়া বিশেষ ধরনের অ্যাক্টিং এর জন্য প্যারামাউন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলের নৌরিন রহমান চৌধুরীকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। আসাম বিজ্ঞান সমিতি হাইলাকান্দি শাখায় পরবর্তী বছর আরো এই ধরনের প্রোগ্রাম করার পরিকল্পনা হাতে নিয়েছে এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধানদের, অভিভাবক, ছাত্রছাত্রী সবাইকে ওরা ধন্যবাদ জানিয়েছে সহযোগিতা করার জন্য। লায়ন্স ক্লাব অব লালার উদ্যোগে শনিবার লালা খণ্ড প্রাথমিক শিক্ষা আধিকারিকের কার্যালয় প্রাঙ্গণে এক গ্রীষ্মকালীন শিবির অনুষ্ঠিত হয়। এ নিয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ক্লাব সভাপতি নুরুল মজুমদার জানান, লায়ন্স ক্লাব অফ লালার উদ্যোগে গত 5 জুলাই শনিবার লালার মাদারিপাড় এমই স্কুল
লালা খণ্ড প্রাথমিক শিক্ষা আধিকারিকের কার্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে পড়ুয়াদের নিয়ে এক গ্রীষ্মকালীন শিবির অনুষ্ঠিত হয়। লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 32201 ডিস্ট্রিক্ট 1 অ্যাক্টিভিটি কর্মসূচির অধীনে এদিন আয়োজিত শিবিরকে কেন্দ্র করে রীতিমতো উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। লায়ন্স ক্লাব অফ লালার সভাপতি নুরুল মজুমদারের পৌরোহিত্যে আয়োজিত এদিনের সামার ক্যাম্পে মাদারীপাড় এমই স্কুলের পড়ুয়াদের নিয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বর্তমান গ্রীষ্মের ছুটির প্রাক মুহূর্তে লায়ন্স ক্লাবের সামার ক্যাম্প আয়োজনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন ক্লাব সভাপতি নুরুল মজুমদার। তিনি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। এরপর লায়ন নচিকেতানাথের পরিচালনায় ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন ধরনের যোগব্যায়াম, গল্প বলা, কবিতা আবৃত্তি, নৃত্য, সঙ্গীত, দামাইল নৃত্য কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিনের যোগব্যায়াম শিবিরে ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্যের বিভিন্ন টিপস দিয়ে ব্যায়াম করান সমীরণ পাল, চুনিলাল নাথ। হাস্যরস পরিবেশন করে অনুষ্ঠানকে মাতিয়ে তোলেন প্রবীণ নাগরিক সমীরণ পাল। রসগল্প পরিবেশন করেন কবি শিক্ষক হিফজুর রহমান লস্কর। এদিনের শিবিরে লায়ন্স ক্লাব অফ লালার পক্ষে উপসভাপতি মনোয়ার হোসেন চৌধুরী, স্বপন কুমার রায়, জাহিদুল ইসলাম মজুমদার প্রমুখ অংশ নিয়ে সহযোগিতা করেন। শিলচরের ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা খোঁজের পক্ষ থেকে 12 জুলাই শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে 7 জন সাংবাদিককে ক্ষিতীশ কুমার চক্রবর্তী ও স্নেহলতা চক্রবর্তী স্মৃতি পুরস্কারে সম্মানিত করা হয়েছে। এ নিয়ে আয়োজক সংস্থার সভাপতি ডক্টর এম মাসুম বলেন, আমরা প্রতি বছরই খুঁজের পক্ষ থেকে এই সম্মাননাটা সাংবাদিক বন্ধুদেরকে দিয়ে থাকি। এই বছর নিয়ে আমরা পঞ্চমবারের মতো এই সম্মাননাটা দিচ্ছি এবং আমাদের উদ্দেশ্য হলো যে সাংবাদিক বন্ধুগণ অত্যন্ত কষ্টের সহিত, অত্যন্ত মেধার সহিত, অত্যন্ত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও যে সমাজের চিত্রটা যেভাবে তুলে ধরছেন আমরা সেটার দিকে আনন্দিত। আমরা মনে করি যে আমরা যদি সামান্য একটা ওদেরকে উপহার হিসাবে দিতে পারি, ওরা অনুপ্রাণিত হবে এবং ওরা আরও বেশিভাবে, আরও সুন্দরভাবে ওদের কাজ চালিয়ে যেতে সক্ষম হবে। আমরা জানি সাংবাদিক বন্ধুগণ অত্যন্ত কম পয়সায় কাজ করে থাকেন, ওদের রুজি বলতে কিছুই নেই, পারিশ্রমিক খুব কমই পান, কিন্তু তা সত্ত্বেও তারা যে নির্ভীকতার সহিত, যে সততার সহিত এই যে আমাদের সমাজের প্রতিচ্ছবি তুলে ধরছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে, সেটা আমাদের কাছে অত্যন্ত প্রশংসনীয়। আমরা তাদেরকে এই স্বীকৃতি দেওয়ার জন্য এই অনুষ্ঠানটা করে থাকি এবং প্রতি বছরই আমরা দিয়ে থাকি। এর আগে আমরা 5 বার এরকম করেছি এবং প্রতিবারই 5 জন 6 জন করে সাংবাদিক বন্ধুদেরকে আমরা এনে আমরা এই সম্মাননাটা দিয়েছি। আগামী পরিকল্পনা, আগামী বছরও আমরা এই কাজটা আমরা চালিয়ে যাব। শুধু সাংবাদিক বন্ধু নয়, আমাদের সমাজে বিভিন্ন বর্গের যে ভালো কাজ যারা করছেন আমরা সময় সময় তাদেরকে কিছুটা না হলেও কিছুটা এনে সম্মানিত করার চেষ্টা করি, যাতে তারা অনুপ্রাণিত হয়। শ্রোতা বন্ধুরা, আহরণা যেখানে শেষ করছি, আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবার বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, শব্দগ্রহণ করেছেন রতন দেব, রাহুল কান্তি দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।